নমস্কার সবাইকে, খেলবাজের আরো একটি সাক্ষাৎকারে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, আশা করি তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল মোহনবাগান জার্সি গায়ে এবং তার পাশাপাশি দেশের হয়েও বহু খেলায় সাক্ষী রয়েছেন তিনি। সন্দীপ দা, নমস্কার জানাই খেলবাজের পক্ষ থেকে আপনাকে। সন্দীপ দা, বর্ধমান থেকে কলকাতার যে জার্নিটা, সেই জার্নিটা কেমন ছিল? দেখো, সেই জার্নিটা এখন মানে ভাবলে নিজেকে, মানে কত যে স্ট্রাগল, কত পরিশ্রম করতে হয়েছে সেটা ভাবলে অত ইজি ছিল না। মানে জার্নিটা এত সহজে আজকে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটা আসার জন্য হয়তো আমার নিজের সাধ্য ছিল কি সেটা জানি না। যদি আমি একজন ভগবান তুল্য, আমি এই যে গুরুর সাক্ষাৎ না পেতাম, সেটা আমি আগেও বলেছি। কারণ প্রত্যন্ত গ্রাম, মফস্বল অঞ্চল বর্ধমান থেকে কলকাতায় যে ফুটবল খেলে এই জায়গায় আসা যায়, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যায়, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো বড় দলে খেলা যায়, বা প্রফেশন হিসাবে নিজের কেরিয়ারকে বানানো যায়, সেটা ওই গুরুরই সান্নিধ্যে আমি সেটা সক্ষম করতে পেরেছি। তার স্ট্রাগল, তার পরিশ্রম তো সবাইকেই করতে হয়। বড় জায়গায় আসতে গেলে সেই স্ট্রাগল ছাড়া তো হয় না। তো সেটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল এই লড়াইটা। তো আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে বিশ্বাস করতে পারি না যে এই জার্নিটা আমি, এই স্ট্রাগলটা আমি করেছি, তার জন্যই আমি এই জায়গায় পৌঁছেছি। সন্দীপ দা, অতনু ভরচাজ, এই নামটা তোমার জীবনের সাথে খুব জড়িয়ে রয়েছে। তার ভূমিকা কতটা তোমার জীবনে, এটা একটু যদি ভালোভাবে বলো এই বিষয়টা নিয়ে খুলে। আমি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলেই যখন আমি জায়গা পাই তখন, এবং ইন্ডিয়া টিমও অতনুদা আমার প্রশিক্ষণ হিসাবে ছিলেন। তিনটে জায়গাতেই আমি অতনুদার মতো একটা এশিয়ান অলস্টার, আমার আগে মানে উত্তরসূরি বলতে পারো, তার প্রশিক্ষণে মানে আমি পেয়েছি কাছে। অত্যন্ত ভদ্র মানুষ, এবং আমাকে আমাকে শুধুমাত্র লাইক করতে বললেই নয়, যে অত্যন্ত, আগে তো গুণী গোলকিপার ছিলেন সে তো জানি, কিন্তু অত্যন্ত ভদ্র লোক। এবং অনেক রকম ওই তিনটে জায়গাতে কোচিং এর সুবাদে আমি অনেক রকম শিখতে পেরেছি, অনেক সাহায্য পেয়েছি। তো অতনুদা কাছে এখনো কথা হয়, অতনুদার সঙ্গে দেখা হলে অনেক রকম মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক ওনার থেকে অনেক কিন্তু ভালো ভালো উপদেশ আমি পেয়েছি। সন্দীপ দা, একটু তোমার শুরুটা থেকে একটু যদি শুরু করি, মোহনবাগানে আসাটা কিভাবে তোমার? ওটা মানে ওই বললাম, এগুলো এই যে দীর্ঘ পরিশ্রম, হার্ডওয়ার্কের ফল বলতে পারো। আমি মোহনবাগান জয়েন করার আগে আমি 4 বছর, তার আগে আমার প্রথম কলকাতা কেরিয়ার হচ্ছে মোহনবাগান জুনিয়র দিয়ে। 1 বছর আমি মোহনবাগান জুনিয়রের আন্ডারে আমি বিভিন্ন টুর্নামেন্ট খেলেছি। তারপরে আমার কলকাতার লিগে পদার্পণ। যে মোহনবাগান জুনিয়রের যে কোচ ছিলেন অমল চক্রবর্তী এবং প্রদীপ চৌধুরী মহাশয় ছিলেন, ওনাদের মাধ্যমেই আমি আবার সোনালী শিবিরে কলকাতা ফার্স্ট ডিভিশন ক্লাবে ডাক পাই। ওখানে 3 বছর সোনালী শিবির খেলি এবং আবার 1 বছর সেল খেলি। 4 বছর ছোট ক্লাব খেলে 97 যখন ডায়মন্ডস মানে সিস্টেমের যুগ চলছে, অমল দত্তর আমলে মোহনবাগানের ডায়মন্ড সিস্টেম সবাইকে মানে কি বলবো, সরগোল ফেলে দিয়েছিল সেই ডায়মন্ড সিস্টেম। তো তখন একটা ম্যাচ, সোনালী শিবির ভার্সেস মোহনবাগান ম্যাচ, সেই ম্যাচটা আমার লাইফে যদি এখন স্মৃতিচারণ করতে বলো, সেই ম্যাচটা আমার লাইফে কেরিয়ারের শ্রেষ্ঠ ম্যাচ। কারণ ওটা হয়তো ওই বলে না, একটা ভগবানের দান না হলে ওই ম্যাচ খেলা যায় না। তো ওটা ভগবানের আশীর্বাদ ছিল। কারণ সেই সময় মোহনবাগান, সেই ডায়মন্ড সিস্টেমের মোহনবাগান যাকেই কলকাতা লিগে কেন, ফেডারেশন কাপ বা অন্য টিম, ছোট ছোট যেসব টিম ছিল ইন্ডিয়ার, সবাইকেই কিন্তু 4 গোল, 5 গোল, 6 গোল করে দেওয়ার মতো টিম, এবং দিয়েও ছিল। তো সেই সোনালী শিবির কিন্তু 90 মিনিটসে গোল করতে পারেনি। তো এবং আমার অসংখ্য, ওটাই বলে ভগবানের ভর ভর করা বলে যেরকম, যারা দেখেছে তারা জানে, এবং আমার কাছে এখনো সেই সব স্মৃতি ভেসে ওঠে। তো ওই দিনের পর থেকে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তো ওই দিনের পর থেকে অমল দত্ত আমার এত প্রশংসা করেছিলেন। তারপরে বছরই আমি, তারপরে বছর, কারণ সেই বছর
আমি সোনালী শিবির থেকে আমি জাতীয় দলে ডাক পেয়েছিলাম, সিনিয়র ন্যাশনাল টিমে ডাক পেয়েছিলাম। নহিমদা কোচ ছিলেন তখন, সাবিও মেডেরা, বুনো কুটিনিও, চ্যাপম্যান, বিজয়ন বাইচুঙ্গাঞ্চি সব ছিলেন। সেখান থেকে এক লাফে যে ওইখান থেকে কোথায় একবার মানে দেশের জার্সিতে গিয়ে ক্যাম্পে ডাক, এটা একটা মানে অভাবনীয় ঘটনা আর কি। তার পরের বছর থেকেই আমার সব খুলে গেল। পরের বছর মোহনবাগানে এলাম, সেই বছরই আমি আবার সিনিয়র সন্তোষ ট্রফি মানে টিমে ডাক পেলাম। তারপর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়। বারে বারে কলকাতা ছেড়ে কখনো গোয়া, কখনো মুম্বাই যেতে হয়েছে, এই কারণগুলো যদি একটু খুলে বলো। আহ, দেখো ওই বললাম এটাই যে প্রথম দিন থেকে যে আমি গুরুর আহ সন্নিধানে এসছিলাম, সান্নিধ্যে এসছি, তা একটাই ইয়ে ছিল, তার লক্ষ্য ছিল, মানে উপদেশ ছিল যে প্রফেশনাল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি কেরিয়ারের শুরুতে অনেক চাকরির অফারকে আমি প্রত্যাখ্যান করেছি, আমি নিয়ে নিজে ইন্টারেস্ট ছিলাম না, নিইনি ওই গুরুর আদেশে। এতে হয়তো অনেক ফ্যামিলির সাথে, অনেক বাবা মায়ের সাথে মানে এগেনস্টই যেতে হয়েছিল, কারণ আমিও সেই উপদেশেই কিন্তু এগিয়ে চলার মানে পরামর্শ দিয়ে এগিয়ে চলেছিলাম। তো সেই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে নিজেকে গড়ে তুলতে গিয়ে আমি সবসময় কিন্তু নিজের যে প্রফেশনালিজমটাকেই বজায় রেখেছিলাম। প্রফেশনালিজম নট অনলি মানি, আমি যেখানেই যখন খেলেছি নিজের সেরাটাকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ক্লাব জীবনে এবং আমার ক্যারিয়ার জীবনে বিভিন্ন ক্লাবের হয়ে সাকসেসটাই তার নিদর্শন, মানে প্রমাণ করে। তো সেই অর্থে দেখো প্রথম জীবনে আমি কিন্তু যখন আমি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং টালিগঞ্জ এই 6 বছর এখানে বড় ক্লাবে খেলেছি। মোহনবাগান ফার্স্ট আমার 3 বছর, তারপরে আমাকে 1 বছর টালিগঞ্জে ফিরতে হয়েছিল, এবং আসিয়ানের বছরে 2 বছরটা ইস্টবেঙ্গল। এই 6 বছরে কিন্তু আমি কাঙ্ক্ষিত আহ সুভাষ ভৌমিকের আন্ডারে যে আমার আসিয়ান বছর, মানে আমার কিন্তু প্রতি বছরই বলতে পারো টার্নিং পয়েন্টের মতো হয়েছে। মানে প্রতি খেলছি, আবার ফিরে যাচ্ছি পেছনের দিকে, আবার এসছি। কিন্তু আসিয়ান বছরটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, যেটা আমি হয়তো মোহনবাগানের 3 বছর খেলার পরও, ন্যাশনাল লিগ জেতার পরও কিন্তু আমি পিছিয়ে যেতে পারতাম একটা ছোট্ট ঘটনায়। সেই ঘটনাটাই প্রমাণ করে যে মোহনবাগান থেকে আমি আবার ফিরে গেছিলাম টালিগঞ্জে। কারণ তখন কিন্তু একটা অঘোষিত একটা মোহনবাগান ইস্টবেঙ্গলের একটা ওদের মানে সমঝোতা ছিল, কেউ কারুর প্লেয়ার নিতে পারবে না। তো আমাকে সেই সময় ইস্টবেঙ্গল চাইলেও আমাকে যাওয়া হয়নি, আমাকে ফিরতে হয়েছিল টালিগঞ্জ। তো হয়তো সেই সময়, কারণ টালিগঞ্জ ন্যাশনাল লিগ খেললেও সেই সময় কিন্তু একটা সাদামাটা টিম ছিল। একটা সাদামাটা টিমে গোলকিপার সবসময় যে পারফর্ম করতে পারবে, কারণ আমি ইস্টবেঙ্গলের কাছে 5 গোল খেয়েছিলাম, আমি এখনো মনে পড়ে সেই বছরটা 2001। তাহলে আমি ফিরে যেতে পারতাম পেছন দিকে, কিন্তু ফিরে যাইনি। তার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়াল এবং সুভাষ ভৌমিক কোচ, বারে বারে আমি বলি যে আমার সেকেন্ড টার্নিং পয়েন্ট কিন্তু আমার ইস্টবেঙ্গল ক্লাব। সেই বছর যদি আমি আবার ইস্টবেঙ্গলের ডাক না পেতাম, যদি আমাকে 5 গোল খাওয়ার পরে যদি আমাকে সিলেক্ট না করা হতো, হয়তো আমি হারিয়ে যেতাম। আমি সন্দীপ নন্দী আজকে যে জায়গায়, সেই জায়গাটা হয়তো আমি আসতে পারতাম। তো প্রতি পদক্ষেপই কিন্তু একটা টার্নিং পয়েন্টে কাজ করেছে, এবং কোনো সময়ই আফটার আসিয়ানা কাপ পরে আমার আবার নিজে নতুন ভাবে আমাকে প্রতিষ্ঠা দিয়েছিল, কিন্তু তারপরও কিন্তু আমি কাঙ্ক্ষিত যে অর্থ সেটা পাচ্ছিলাম না। সেই সময় অফার আসে মহিন্দ্রা থেকে। সেই অফার অভাব মানে বানিও মানে ওই তুলনা করা যায় না। সেই সময় যে এত আনএক্সপেক্টেড, এত অপ্রত্যাশিত এত অফার পাবো আমি। আর কিন্তু তখন কিন্তু বাঙালি ছেলেরা মানে একমাত্র বেঙ্গল ছেড়ে বাইরে কিন্তু খুব রেয়ার। যদি আমি আমার যেটুকুনি মনে আছে, আমার মনে হয় দেবজিৎ দাই ছিল, আর হয়তো কল্যাণ চৌবে, যে ও হয়তো তখন কল্যাণ প্রথম থেকে নাই, ও তো অত হয়তো তখন গোয়াতে খেলতো। তারপরে কিন্তু আর সেরকম অর্থে কোনো ছেলে ছিল না। তো আমি কিন্তু ওই বললাম, আমি একদমই প্রফেশনাল মেন্টালিটিতে নিজেকে গড়তে চেয়েছিলাম বলে আমি কখনোই ভাবিনি যে আমাকে বাংলাতেই খেলতে হবে, মোহনবাগানই খেলতে হবে, ইস্টবেঙ্গল খেলতে হবে। আমাকে কিন্তু এক অর্থে কিন্তু আমি সেটাকে না ভেবেই কিন্তু আমি সেইটা মহিন্দ্রার অফারটাকে অ্যাকসেপ্ট করে আমি সেই মহিন্দ্রায় পাড়ি দিয়েছিলাম। তো সেখানে দীর্ঘ 5 বছর খেলার পরে আবার কিন্তু ফিরে আসি সেই বেঙ্গলি, সেই চিরাগ ইউনাইটেড দিয়ে।
তারপরে আবার ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলেছি। তো সবসময় এটাই যেখান থেকে বেটার অফার পেয়েছি সেই জন্যই আমি কিন্তু সেই ক্লাব ছেড়ে বেরিয়ে চলে গিয়ে আমি সবসময় সেটাকে অ্যাকসেপ্ট করেছি। তার জন্যই বেশিরভাগ সময়টা আমাকে বেঙ্গলের বাইরেই খেলতে হয়েছে। তা তোমার কথাটা ধরেই আরেকটা প্রশ্ন করছি, যে মোহনবাগানের হয়ে জাতীয় লিগ জিতেছো, অন্যদিকে ইস্টবেঙ্গলের হয়ে আসিয়ান কাপ, কোন জিনিসটাকে একটু বেশি এগিয়ে রাখছো, বা তোমার নজরে কোনটা বেশ তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল সেই সময়? এখন তোমাকে আমি বললাম যে প্রত্যেকটা সাকসেসেরই প্রত্যেকটা ইয়েরই কিন্তু গুরুত্ব আছে। হ্যাঁ, তুমি যদি এখন দেখো মোহনবাগানে যেটা আমি 3 বছর ফার্স্ট ফেজ আমার মোহনবাগানের 3 বছর, তখন তো আমার একটা নাম হয়েছে, ঠিক আছে সোনালী খেলে মোহনবাগানে এসেছি, এটার লোকে সবাই বলছে এর হয়তো প্রতিশ্রুতি আছে যে আগে যাওয়ার, কিন্তু আমাকে তো পারফর্ম করতে হবে। আমি যখন মোহনবাগান টিমে প্রথম বছর আমি হয়তো বেশি চান্স পাইনি, কারণ তখন আমার যে আইডিয়াল হেমন্ত জোড়া তখন খেলছে, তখন তো প্রথম বছর আমি চান্স পাইনি। সেকেন্ড বছর যখন অপ্রত্যাশিত ভাবে বাবলুদা মানে চান্স পেলাম হঠাৎ, সে বছর ব্যারোটোর বছর 99, ব্যারোটো ফার্স্ট ইন্ডিয়াতে আসে, আমার এখন মনে আছে। বাবলুদা আমার লিগের হয়তো প্রথম দিকে কিছু দু একটা ম্যাচে পরে আমাকে চান্স দিই। সেই ম্যাচ, সেই যে চান্স পাওয়া, সেই ম্যাচটাকে ধরেই কিন্তু আমি আর বসিনি। সেই বছর আমার মোহনবাগান টিম আবার কিন্তু চ্যাম্পিয়ন, ন্যাশনাল লিগে আমি বেস্ট গোলকিপার, এবং ন্যাশনাল টিমে আবার ডাক। তো ওইটা আমার উত্থানের বছর, ওই বছরটাই আমার যে বড় ক্লাবে প্রতিষ্ঠা পাওয়ার বছর। তো ওইটাকে তো আমরা ভুলতে পারি না। তো ওইটাই বললাম, মোহনবাগানে কিন্তু সব ঠিকই চলছিল, কিন্তু সেই বছর আবার আমার মনে পড়ে এসবিটি ম্যাচ ছিল ত্রিবান্ধবে, সেই ম্যাচটা আমরা 4 গোলে জিতছি, লাস্ট মুহূর্তে আমার একটা অ্যাক্সিডেন্ট মানে ইনজুরি আমাকে পিছিয়ে দিয়েছিল। আমার হাত ভেঙে গেছে, সে এখনো সেই ক্ষত আছে, আমাকে অপারেশন করেছে মোহনবাগান অফিসিয়ালরাই। তারপরে কিন্তু বছরটা আমার আর সুখকর হয়নি। আমি সে বছর ন্যাশনাল টিমে ডেবু করি 2000 সালে ইংল্যান্ডের ট্যুর দিয়ে, কিন্তু সে বছর আর ওই আহ, আহ, আমার যেহেতু হাতটা ভাঙা ছিল, আমার সাকসেস ফিরে এসেছি আমি সফলভাবে, শুরু করেছি সুন্দরভাবে, কিন্তু আমাকে হয়তো বাবলুদা বা অফিসিয়ালরা কেউ হয়তো ভরসা রাখেনি, যে ভেবেছে যে আর এখন হাত ঠিক হয়নি, আমাকে না। তো সেই বছর আমি চান্স পাইনি, তার জন্যই কিন্তু আমাকে পরের বছর আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। কারণ তখন আমাকে আবার টালিগঞ্জ ফিরতে হয়েছিল, কারণ ইস্টবেঙ্গলের ডাকে সাড়া দিয়েও আমি তখন যেতে পারিনি। ওই বললাম মোহনবাগান তখন রিলিজ করেনি আমাকে, ইস্টবেঙ্গল খেলার জন্য পারমিশন দেয়, তার জন্য আমাকে টালিগঞ্জে খেলতে হয়েছিল। সেই বছরটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ছিল, কারণ ওই যে বললাম একটা নিরীহ একটা টিম ছিল সে বছর টালিগঞ্জ, একটা সিজনের লাস্টের দিকে ইস্টবেঙ্গলের কাছে 5 গোল খেয়েও আবার যে ইস্টবেঙ্গল থেকে ডাক আসবে, এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। তার জন্য থ্যাঙ্কস ইস্টবেঙ্গল অফিসিয়াল এবং সুভাষ ভৌমিক, হ্যাঁ কোচ, হ্যাঁ কাছে, যে আমাকে আবার দলে নিয়েছিলেন, এবং আবার আমি প্রুভ করেছিলাম ইস্টবেঙ্গলের ন্যাশনাল লিগ এবং আসিয়ান কাপ জিতে 2 বছর সে বছর খেলেছিলাম, 2 আর 3, আবার নিজেকে ফিরে পেয়েছিলাম। তো তার জন্য সেই সাকসেসটাকেও আমি ফেলে দিতে পারবো না। তো দুটো সাকসেস, দুটো সমান্তরাল ভাবে কিন্তু মূল্যবান। তা তোমার কথা অনুযায়ী কি মোহনবাগানের জীবনের থেকে ইস্টবেঙ্গলের জীবনটা একটু তুলনামূলক সহজ ছিল? সহজ ছিল না, কোনো কাজটাই সহজ নয়। কারণ যেটা বললাম, যেটা আমি মোহনবাগানের হয়ে আই লিগ জিতে আবার যেটা আমাকে নেগলেক্ট করে পেছনে ফেলে দেওয়া হয়েছিল, আবার কিন্তু কোথাও আমার তাগিদ ছিল যে নিজেকে প্রমাণ করা, একটা জায়গা আমাকে করে দিয়েছে একটা ইস্ট বেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট কি সুভাষ ভৌমিক কোচ, সেটাকে কিন্তু আবার আমাকে প্রতি পদক্ষেপে প্রুভ করতে হয়েছে। তারপরেই তো আজকে যখন আসিয়ানা কাপ জিতে আবার নিজের নামকে আরো সুবিচার করি, আরো দৃঢ় করি, তখনই তো আমি মহিন্দ্রা থেকে ভালো অফার পাওয়াতে আমি চলে গেছি। তো কোনোটাই ইজি নয়, প্রত্যেকটা নিজের নামটাকে সুবিচার করার জন্য সবসময় তাকে মানে পারফর্ম করে গেছে। ব্যারাটো আর ইয়োগার সঙ্গে জাতীয় লিগ জিতেছো, বর্তমানে বিদেশিদের সঙ্গে তোমার এই দুই সতীর্থকে কিভাবে তুলনা করবে একটু যদি বলো? আমি আগেও বলেছি, আমার এটা পার্সোনাল মত আর কি। এখন মানে এখন রিসেন্ট যেসব বিদেশিরা এখন ইন্ডিয়াতে খেলছে, কাউকেই দেখো ছোট বা কাউকেই কোনো তুলনার মধ্যে নিয়ে যেতে চাইছি না, কিন্তু আমি যে ব্যারোটোকে দেখেছি, তো ব্যারোটো মানে আজকে দেখো একটা কিংবদন্তি বলা যায় আমাদের দেশে, কারণ মোহনবাগানের জনতার প্রাণ। এবং ইয়াকুবু যদি বলো, আমি দীর্ঘদিন চার্চিলে খেলেছে, তুমি ইয়াকুবুর কথাই বললে তো নাকি? হুম। ইয়াকুবু,
তো চার্চিলে খেলার পরও সে কিন্তু ইস্ট বেঙ্গলে খেলেছে, আমি তার সঙ্গে মহিন্দ্রাতে খেলেছি। দুজনের কোয়ালিটি কিন্তু অসাধারণ। তো ইগর 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 হ্যাঁ, 99-এ ইগর আর একজনও ছিল স্টিফেন। স্টিফেন, ইগর এবং ব্যারেটো, এই তিনজনের জুটি। ইগর দেখো, যদি কোয়ালিটি ওইটা আলাদা কোয়ালিটি, ব্যারেটো কিন্তু একটা টোটাল মানে কমপ্লিট ফুটবলার, ওটা ছেড়ে দাও। কিন্তু ইগর ইগর এসছিল, আমার মনে হয় এখনো মনে আছে, কিন্তু অনেকটা বয়সকালে এসছিল। কিন্তু অরিজিনাল যেটা গোল গেটার স্ট্রাইকার যদি বলো, মানে একদম শিকারি মানে মতো যেটা স্ট্রাইকার, সেই মনে পড়ে সেই 1 বছরই তাকে পেয়েছিলাম, তারপর সে দেশে ফিরে গেছিল। ইগরের নাম এখনো আমার মনে আছে। তো সে বছর মোহনবাগান ওই ইগর, স্টিফেন এবং ব্যারোটো, এই তিনখানা জুটি কিন্তু একটা দুর্ধর্ষ ছিল। তার সঙ্গে আমি ওই জুনিয়র বয়সে আমি খেলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি, এবং সেই বছরটা যার জন্য আমার আই লিগ, ফার্স্ট আই লিগ, ন্যাশনাল লিগ, সে বছর জাতীয় লিগ আমি জিততে পেরেছিলাম। তোমার সময়ে সংগ্রাম মুখার্জি এবং তারপর সুব্রত পাল, জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতাটা ঠিক কতটা কঠিন ছিল তোমার কাছে সেই সময়? যদি তোমরা দেখো, যদি ওই আমি 98 থেকে মোটামুটি আমি যতদিন ছিলাম ততদিন কিন্তু অনেক বাঙালি গোলকিপারের আধিপত্য ছিল। সেই সময় প্রচুর গোলকিপার। আমি যখন জাতীয় টিমে ডেবু করি, হ্যাঁ, বীরেন্দ্র সিং চলে যাওয়ার পরে প্রথমে ওরা সংগ্রাম খেলে, প্রশান্ত ডোরা ছিল সেই সময় ইন্ডিয়া টিমে খেলে, নাসিম আক্তার ছিল, কল্যাণ চৌবে ছিল, আমি ছিলাম। তো অনেক কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল। তাদের মধ্যে থেকেও পরে কালে এলো সুব্রত, এলো অরিন্দম, এলো সুভাষী রায়চৌধুরী এলো, মানে এতগুলো বাঙালি গোলকিপারের মানে মধ্যে কিন্তু কম্পিটিশন ছিল। কিন্তু আমি জাতীয় দলে আহ, জায়গা, আমি দীর্ঘ 4 বছর, আমার ডেবু হয়েছিল 2000 সালে। ফার্স্ট ম্যাচ খেলি আমি 2004-এ। 2004-এ ফার্স্ট ম্যাচ জাপানের সাথে যেটা কলকাতায় হয়েছিল, সেই ম্যাচ খেলি। তারপরে আমি ন্যাশনাল টিমের হয়ে 13 বছর থাকলেও কিন্তু আমার যেটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়নি। আমি খেলেছি মাত্র অনলি 2 ইয়ার্স। এটা আমি জানি না, এটা হয়তো, এটা অবশ্যই এখন নিজেকেই আমি দোষী বলেই নিজেকে মনে করি। হ্যাঁ, কারণ আজকের দিনে সেটা বিচার করে বুঝতে পারি যে এটা ঠিক ছিল না, একটা পোস্টম্যানের এটা হওয়া উচিত নয়। হ্যাঁ, কারণ আমি পারফর্ম করার পরও আমাকে সরে যেতে হয়েছিল ন্যাশনাল টিম থেকে। এটা অপ্রত্যাশিত ঘটনা। কারণ 2006-এ আমি বাদ যাই ফার্স্ট, 2007-এ ফার্স্ট নেহরু কাপে, তখনই সুব্রত পালের ডেবু হয়। 2006-এর এশিয়ান গেমসে কিন্তু আমি পারফর্ম করেছি। 2006-এ অ্যাজ এ সিনিয়র হিসাবে বব হাউটনের টিমে আমি ছিলাম। 2006-এর ডিসেম্বরে যখন দোহাতে এশিয়ান গেমস হয়, ইরান ম্যাচ, সেই সময় তো ম্যাচের লাইভ টেলিকাস্ট নেই, সেই জন্য তো প্রুফ পাওয়া খুব মুশকিল, লোকে জানেও না হয়তো। সেই ম্যাচ কিন্তু আমার যতটুকুনি মনে আছে 80 মিনিট পর্যন্ত কিন্তু গোল শূন্য ছিল। ফার্স্ট হাফের দুর্দাংশ কিন্তু আমার অবদান ছিল। এখনো মনে আছে, আর লাস্ট পর্যন্ত হয়তো আমরা 2 গোলে হেরেছিলাম ম্যাচটা। কিন্তু বব হাউটন ম্যাচের পরে মানে আমাকে এত প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন ওই বলে না একটা ওই ওভার কনফিডেন্স, তখন সুব্রত পাল যথেষ্ট তখন মানে ইয়ং ছেলে। আমারও দেখো, আমি 2006-এ আজকে ইন্ডিয়া টিম থেকে সরে গেছি, আমি লাস্ট খেলেছি 2018, তখন আমিও ফিট ছিলাম। 12 বছর আগে এই ঘটনা। আমি তখন আমার মাথায় একটাই হচ্ছে, আমি 2 বছর পারফর্ম করছি, খেলছি সিনিয়র। হ্যাঁ, ইন্ডিয়া টিমে সাব কাপ জিতেছি, প্রি ওয়ার্ল্ড কাপ খেলেছি, এশিয়া কোয়ালিফাই গুলো খেলেছি, এশিয়ান গেমস এর মতো লাস্ট পর্যন্ত খেলেছি। আমি ভাবতে পারিনি যে আমাকে সরে যেতে হবে। কি না, প্র্যাকটিসে নাই আমি পারফর্ম করতে পারি। তো আজকের দিনে সেই মূল্যায়ন করতে গিয়ে আমি বলছি, নিজেকে মূল্যায়ন করার, যদি আজকে আমি কোচ, আজকে তো আমাকে অপরকে মূল্যায়ন করতে হয়, সেই পরিপ্রেক্ষিতে যদি আমি নিজেকে মূল্যায়ন করি, আমার একটা ব্যাড গুণ ছিল, মানে খারাপ গুণ যদি বলা যায়, আমি ম্যাচে যেটা খেলতে পারি সেটা প্র্যাকটিস ম্যাচ বা কোনো সিচুয়েশন, কোচের যেটা ট্যাকটিক্যাল প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে আমি সেটা পারফর্ম করতে পারতাম না। এটা আমি ছোট থেকেই, এটা আমার ব্যাড হ্যাবিট। আমি গোলকিপার কোচের আন্ডারে কিন্তু চ্যালেঞ্জিং মুডে করতে পারতাম, কিন্তু যদি মনে করো প্র্যাকটিস ম্যাচ খেলাতো,
বা কোনো হয়তো বা কিছু প্র্যাকটিস হচ্ছে, ট্যাকটিক্যাল প্র্যাকটিস, সেখানে নিজেকে আমি অনবরত, এটা আমার নিজের মনের একটা ছিল এক্সপেরিমেন্ট টাইপের, আমার একটা পরীক্ষা নিরীক্ষা করতাম। হ্যাঁ, সেখানে করতে গিয়ে অনেক হয়তো সিলি কনসিড করতাম, সেইগুলো হয়তো কোচিং স্টাফ বা কোচের বা সতীর্থদের আমাকে ক্যাজুয়াল লাগতো, এটা হয়তো। আজকে যদি আমার ওই ব্যাড মেন্টালিটি থাকতো তাহলে কিন্তু আমি দীর্ঘ 20 বছর খেলতে পারতাম না। তো এইটা আজকের দিনে কিন্তু এটা কিন্তু আমি প্রথম থেকেই আমি নিজেকে এটা বিচার করতে পারতাম, কিন্তু কোচরা আমাকে রেকগনাইজ করতে পারে। আচ্ছা, তার জন্য কিন্তু এশিয়ান গেমস খেলার পরও আমাকে সরে যেতে হয়েছিল 2007-এর জুলাইয়ে, যখন ফার্স্ট নেহেরু কাপ হয়। কখন শুনি, যখন টুর্নামেন্টের 7 দিন আগে গোলকিপার কোচ আমাকে রুমে ডাকছে, আমাকে ডেকে বলছে যে বেটা তোমার তো জায়গা, তোমার তো জায়গা গিয়া। নন বেঙ্গলি ছিল, নাম বলতে চাই না। আমি তখন সারপ্রাইজ হয়ে ওনাকে একটা কোশ্চেন করেছিলাম, কারণ আমার তখন স্বপ্নে, আমার স্বপ্নই, আমার ওই যে গুরু আমার স্বপ্ন রেডি মানে করে দিয়েছিল আমাকে, কিন্তু দীর্ঘদিন ন্যাশনাল টিমে গৌতম সরকার, যে আমার বর্ধমানে গৌতম সরকার যে গুরু, উনি আমাকে স্বপ্নই জাল বুনিয়ে দিয়েছিলেন যে দীর্ঘদিন ন্যাশনাল টিমে থাকা নয়, ন্যাশনাল টিমে ফার্স্ট ইলেভেনে খেলা। সেই স্বপ্নে বিভোর হয়ে কিন্তু আমি শুরু করেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা হয়তো আমারও কিছুটা ভুল থাকতে পারে, কিন্তু আমি আজকের দিনে মনে করি এটা কোচেরও একটা, পার্টিকুলার গোলকিপার কোচেরও কিন্তু একটা কাজ বা রোল থাকে। যদি আমি ক্যাজুয়াল হই, যদি তোমার বিচারে যদি আমি রিল্যাক্স মুডে থাকি বা আমি পারফর্ম করতে পারি না, অ্যাটলিস্ট একটা ওয়ার্নিং, আমি একটা ওয়ার্নিং এর আশা করতেই পারি। কারণ 2 বছর আমি পারফর্ম করছি, কিন্তু উইদাউট এনি ওয়ার্নিং আমাকে সরে যেতে হয়েছে। সেটা শোনার পরে আমি মানে ওনাকে একটাই কথা বলেছিলাম যে কোচ, আপনি 2 বছর আমাকে দেখছেন, আমি ম্যাচে পারফর্ম করে যাচ্ছি, কিন্তু একদিন নয় 2 বছর পারফর্ম করছি, তারপরে যে কাউকে সরতে হতে পারে, এটা কিন্তু আনএক্সপেক্টেড। এটা অ্যাটলিস্ট আপনাকে একটা ওয়ার্নিং দেওয়ার উচিত ছিল, এটা আমি বলেছিলাম। কিন্তু ওই মনে হয় কোথাও ভগবানের, ওই বললাম ভগবানের আশীর্বাদ বা ভগবানের ইচ্ছাকে কেউ খণ্ডাতে পারে না। সুব্রত পালের উত্থান ছিল, তাই সুব্রত পালকে জায়গা পেয়েছিল, এবং ভগবানেরই ইচ্ছা হয়তো। কিন্তু আমি হয়তো তারপরে আর ন্যাশনাল টিমে খেলতে পারিনি, কিন্তু ন্যাশনাল টিমের সাথে ছিলাম দীর্ঘ আরো 10-12 বছর। তারপরেও কিন্তু ক্লাবে পারফর্ম করে গেছি, ক্লাবে সাকসেসটা আমাকে কেউ থামাতে পারেনি। আমি গর্বিত, আমি আইএসএল এর মতো টুর্নামেন্ট আমি 4 বছর কেরালা ব্লাস্টারে খেলতে পেরেছি। সঞ্জিতা, একটু অন্য বিষয় নিয়ে প্রশ্ন করছি, বর্ধমানের সাথে কি এখনো কোথাও যোগাযোগ রয়েছে? অবশ্যই এখনো, কিন্তু আগের মতো যাওয়া কমে গেলেও বর্ধমানের আমি এখনো যাই। এই তো রিসেন্ট কিছুদিন আগে আমি বিএসএল এ বর্ধমানের ব্লাস্টারে কোচিং করিয়ে এলাম, তখন আমি দীর্ঘ 2 মাস ছিলাম। এখনো যাই, ছুটি ছাটা পড়লে আমি বর্ধমানের বাড়িতে যাই, আমার গুরুর সঙ্গে ক্যাম্পে যাই। ক্যাম্পে আমার গুরুর সঙ্গে যোগাযোগ আছে। তো বর্ধমানের যেখান থেকে উঠেছি সেখানটা ভুলি কি করে। একটা প্রশ্ন করছি, যে প্রশ্নটা হয়তো সমস্ত সাংবাদিকরাই তোমার কাছে করেছে, ইস্ট বেঙ্গলে অস্কারের সঙ্গে কি হয়েছিল, গন্ডগোলটা কোথায় ছিল একটু যদি বলো। দেখো, এটা তো অতীত, অনেকদিন, এটা সবারই জানা। আমি বরাবরই তোমাকে এটাই বোঝালাম, দেখো আমি যদি আমার প্লেইং কেরিয়ারের উদাহরণ যেগুলো দিলাম, বা সেইটাতে একটা কি বোঝানো এটাই উচিত, মানে সবাই বোঝা উচিত যে আমি কোনোদিনই অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। নিজের সম্মানকে বজায় রেখে নিজের মাথাকে উঁচু করে কিন্তু সবসময় খেলেও গেছি, এবং কোচিংও সেরকমভাবেই করতে চাই। আমি কারোর কাছে মাথা নত হয়ে, অ্যাটলিস্ট যদি আমার কোনো অন্যায় না থাকে, আমি কোনো কিছু কোনোদিনই মাথা নত করতে আমি রাজি নই। সেটাই হয়েছিল বচসা। আমাকে সম্মান, আমি প্রাপ্য সম্মান পাইনি। বারংবার বলা পরও আমাকে যখন হেয় করা হয়েছে, তখন আর ওই বললাম আমি প্রফেশনাল হতে পারি, নিজের প্রফেশনে আমার এখন আমি বেকার, আমার কোনো জব নেই, দীর্ঘ 5 মাস 6 মাস আমি বেকার। তো আমি তো নিজের সংসার কিভাবে চালাবো সেটার দিকে কর্ণপাত না করো, শুধুমাত্র নিজের মাথাকে নোয়াবো না বলে, সম্মানকে নিচে নামাতে দেবো না বলে আমি ছেড়ে এসেছি। আজকে তো আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তাতে কার কি, তাতে তো কারো কিছু নয়। আহ, ইয়েটা মানে ভুগছি আমি, ঠিক আছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমি কোনো অন্যায় করিনি, ভগবানও কোনো এর আমাকে সাজা নিশ্চয়ই দেবে না, এটা হয়তো একটা সাময়িক। তুমি কি এই কথাটা ম্যানেজমেন্টকে জানিয়েছিলে?
অবশ্যই সবাই জানে। আমি তো যখন ডিসিশন নিই ম্যানেজমেন্টকে জানিয়ে আসছি, এবং ম্যানেজমেন্টের মেন লোকেরা তো দেখেছে যে আমার তার চোখের সামনে তো আমাকে বারংবার অপমান করা হচ্ছে। যে কারণটা নিয়ে অপমান করা হচ্ছে সেই কারণটা নিয়ে তো অপমানিত হওয়ার কোনো জায়গা নেই। আজকে স্পোর্টসে মানে ফুটবলে সবারই একটা মতবাদ থাকতে পারে, কিন্তু হেড কোচ যখন ডিসিশন নেয়, ঠিক আছে, কিন্তু সবার ডিসিশন তো সবসময় রাইট হয় না, তাহলে তো সে ভগবান হয়ে যাবে। তো আজকে আমার ডিসিশনটা নিয়ে হারার পরে যখন আমাকে অপমান করা হচ্ছে যে না এটা আমার ডিসিশন ছিল না, এটা অন্য কারোর ডিসিশন ছিল, কেন তাকে বলা হয়েছে? তো আমি তাকে বারংবার বলা পরও যে বোঝাতে পারিনি যে না এটা টোটালি আমার ডিসিশন। আমাকে কেউ কোনো কাজ করাতে পারে না, কারণ আমার একটা প্রিন্সিপাল আছে, আমার মাথা উঁচু আছে। উনি সেটা ওই এখন দেখবেন নানা রকম ইন্টারভিউতে বোঝাই যাচ্ছে তার মতবাদটা কি। এখন সবাই হয়তো সাপোর্টাররা অফিসিয়ালরা বুঝতে পারছে তার লক্ষ্যটাই ওইটাই ছিল, যে কেউ নাকি ভালো চায় না, ওকে ওর এগেনস্টে সবাই। সেটা আমাকেও তাই বলেছে যে আমি হয়তো ওর ভালো চাই না বলে এরকম উপদেশ দিয়েছে। কোচ হিসাবে অস্কারের মূল্যায়ন কিভাবে করবে? দেখো আমি কি মূল্যায়ন করার, এটা তো সভ্য সমর্থক ইস্টবেঙ্গল জনতা অফিসিয়ালরা করবে। আমি তো বললে কে কে কার কিসে এসে যায়। কিন্তু দেখো দীর্ঘদিন আমি অনেক কোচের সান্নিধ্যে এসেছি, প্লেয়িং এবং কোচিং, মানে আমার 20 বছর, এবং প্লাস তোমার 19 থেকে যদি আমি কোচিং, মানে 19 থেকে কোচিং করছি, মানে 6-7 বছর, 27 বছরে কিন্তু অনেক ভালো ভালো কোচের, সে স্বদেশি বিদেশি অনেক কোচের সান্নিধ্যে এসেছি। কিন্তু অস্কার বুজোকে দেখার পরে আমার কিন্তু ভালো কোচ সংজ্ঞা তখনই হয় ভালো মানুষের হতে হয়। ভালো কোচ এই নয় যে শুধু আমি কোচিংটাই ভালো করি, এরকম ওর নমুনা কিন্তু অনেক আছে। কোচিং কিন্তু খারাপ, অস্কার বুঝো কোচিং থিওরি কিন্তু খারাপ নয়, কিন্তু আমি বারংবার বলে আসছি অ্যাজ এ হিউম্যান বিং ভালো। কোচ হতে গেলে যেটা যোগ্যতা ফার্স্ট থাকা দরকার, টিম ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট, সেটাতে পুয়ার। কারণ আজকে তুমি একটা প্রফেশনাল কেন, একটা কোচিং, একটা হেড কোচ মানে তাকে সাপোর্টিং স্টাফ, তাকে 30টা প্লেয়ার, তার সাপোর্টার, সবাইকে নিয়ে চলতে হয়। তো সকলকে তুমি হ্যাপি করতে পারবে না, কিন্তু মোস্ট অফ দা তুমি যদি ইয়েটাকে তুমি যদি ম্যানেজ না করতে পারো, তাহলে তুমি সফল কোচ নও। আজকে ওইটাই আমার কিন্তু মানে লেগেছে, আমার হাতে ঘা লেগেছে, তাই আমি বেরিয়ে এসেছি, আমার ওনার সঙ্গে সংঘাত লেগেছে। শেষ প্রশ্ন করব, এ তুমি ছেড়ে আসার পর ইস্টবেঙ্গলের পারফরমেন্স আর মোহনবাগানের বিগত লাস্ট 3টে ম্যাচ, কি বলবে, কেমন দেখছো এবছরের আইএসএল? দেখো ইস্টবেঙ্গল টিমটাকে আমি প্রথম দিন থেকেই একটা কথাই বলে যাচ্ছি, ইস্টবেঙ্গল টিমটা দেখার পরে আমি ভেবেছিলাম যে এই বছর অন্তত সাকসেস পাবে। মানে আজকে আমি চ্যালেঞ্জের শুরুও আমি বলছি, ইস্টবেঙ্গল যদি যতদিন আইএসএল খেলছে, এই আইএসএল এ কিন্তু ইস্টবেঙ্গলের বেস্ট। এবং আমি এক জায়গায় বলেওছি যে আমি যদি আসিয়ান কাপে, আমার আমার সময়কার কথা, আসিয়ান কাপে ইস্টবেঙ্গল টিমটাকে ভালো ধরা হয়, সেই টিমটাকেও কিন্তু চ্যালেঞ্জ ফেলার মুখে এই টিম। কিন্তু সেটা যখন সাকসেস পেল না, তখন দুঃখ লাগে। এবং এই বছর যখন অনেক দীর্ঘ টালবাহানের পরে যখন জাতীয় লিগ, ন্যাশনাল লিগ শুরু হলো আইএসএলটা, তখন ভেবেছিলাম যে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকবে। কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই ভালো শুরু করার পরও ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ছন্দপতন হলো। তো এটা হয়তো দেখো এইটা কিন্তু লং ম্যারাথন লিগ নয়, এবছর লিগটা কিন্তু অনলি 13 ম্যাচের লিগ। অলরেডি হাফ আমরা মনে হয় 7টা করে ম্যাচ মোস্ট অফ দ্য টিম খেলে ফেলেছে, আর হাফ বাকি আছে। তো এইটাতে খুব ডিফিকাল্ট, আমি জানি না আর কতটা কি হবে। কারণ যদি ডবল লিগ হতো, সেখানে হয়তো কামব্যাকের সুযোগ হয়তো থাকতো, এখনো সুযোগ নেই তা বলবো না। ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সোনার সোহাগা, যেটা মোহনবাগান, ইস্টবেঙ্গল 7 পয়েন্ট লুজ করে মোহনবাগান তখন কিন্তু একদম স্বপ্নের দৌড়ে ছুটছিল আর কি। কিন্তু সেখান থেকে ওরও হেরে ড্র করে এখন একদম প্রায় ইকুয়ালাইজ হয়ে গেছে। তো এখন ইস্টবেঙ্গলের কাছেও কামব্যাকের সুযোগ রয়েছে। কিন্তু মোহনবাগান টিমটা জানি না হঠাৎ কি ছন্দপতন হলো। এটা দেখো বাইরে থেকে বলা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, যে একটা টিম একটা সুন্দরভাবে দীর্ঘদিন ধরে পারফর্ম করতে গিয়ে হঠাৎ কিভাবে ছন্দপতন হলো। এটাই দেখো ভালো ভালো কোচের কাজ, এটাই যে প্রত্যেকটা প্লেয়ারকে, ওইটাই বললাম ম্যান ম্যানেজমেন্ট,
কিন্তু লোবেরও কিন্তু যথেষ্ট ভালো কোচ, সাকসেস কোচ। আজকে ইন্ডিয়ার মাটিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। সে গোয়া এবং বোম্বে সাকসেস দিয়েছে। তো আশা করা যায় দুটো টিম মধ্যেই এই বছর চ্যাম্পিয়নশিপটা থাকবে। এখনো সেই আশাতে রয়েছি, দেখা যাক, সময় সেটা বলবে। অনেক অনেক ধন্যবাদ সন্দীপ দা। ইতিমধ্যে শেষ হলো আমাদের সাক্ষাৎকার। আমার সঙ্গে রয়েছেন সন্দীপ নন্দী। আপনারা এরকম আকর্ষণীয় ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন।